সত্যি চাকরিহারাদের ভালো চান? তিনি কি চান পুরনো এবং নতুন মিলিয়ে 40,000 চাকরি হোক, নাকি গোটাটাই ভাওতা? 2026 সালের নির্বাচনের দিকে তাকিয়ে পুরোটাই কি রাজনৈতিক ঘোষণা? এরকম অনেক প্রশ্ন উঠছে। চাকরিহারাদের কি নতুন করে আইনি বিপদের মুখে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী? এরকম অনেক প্রশ্ন আজকে আমি তুলব এবং ফাঁস করব দিদিমণি ঠিক কি চাইছেন তা। সেই সঙ্গে আপনাদের আজ এক গোপন সরকারি চিঠি দেখাবো, যে চিঠি দেখলেই আপনারা বুঝতে পারবেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সকলের সঙ্গে আসলে বেইমানি করছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, যা বলা হয়েছে তার গোটাটাই ভাওতা। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক বলছে। এখন দেখুন এবং শুনুন পিনাক বলছে। বন্ধুরা, 26,000 চাকরি বাতিল হবার পর রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী নানা রকম কথা বলেছেন। আবার বললেন সাংবাদিক বৈঠক করে, আর সেখানে তিনি সংবাদ মাধ্যমকে সতর্ক করেছেন, বলেছেন কেউ নেতিবাচক প্রচার করবেন না। সেই কারণে সব নামি নামি সংবাদ মাধ্যমগুলো কোনো প্রশ্নই তোলেনি ভয়ে। কিন্তু আমার তো সরকারি বিজ্ঞাপন, সরকারি অনুপ্রেরণা বা সরকারি ওই যাকে বলে অনুগ্রহ, এসবের প্রয়োজন নেই, তাই আমি প্রশ্নগুলো তুলবো। মুখ্যমন্ত্রী বলেছেন নেতিবাচক প্রচার নয়, আমিও নেতিবাচক প্রচার করতে চাইছি না, কিন্তু চাকরিহারাদের মনের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কাউকে না কাউকে তো তুলতেই হবে। আর আমি আগেই বলেছি, আবার বলছি, আমি সেই সঙ্গে এমন একটা চিঠি দেখাবো যা দিয়ে প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে যা যা বললেন তার একটা বড় অংশই মিথ্যাচার। সেসব কিছুর আগে একটা বক্তব্য শোনাবো, মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য যেটা আমার খুব ভালো লেগেছে, আপনারা শুনুন। এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার ইচ্ছে ছিল, মন থেকে তা নয়। এই যে মুখ্যমন্ত্রী বললেন না, বাধ্য হয়ে আইন মেনে কাজ করতে হচ্ছে, আমার এই শব্দটা খুব ভালো লেগেছে, বাধ্য হয়ে। বাধ্য হয়েই ওনাকে দিয়ে দিতে হবে, বাধ্য হয়েই আদালতের বিভিন্ন নির্দেশে বিরোধীদের মঞ্চ বাঁধার অনুমতি দিতে হয়, মিছিল করতে দিতে হয়। এবার বাধ্য হয়েই তাকে 26,000 যে দুর্নীতি নিয়োগ, যে পাপ রাজ্য সরকার করেছে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কিন্তু আমার প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছেন সরকারকে আইন মেনে কাজ করতে হয়। সুপ্রিম কোর্টের যে ডিএ রায় ঘোষণার পরেও তিনি বলেছেন আমরা আইনত চলি, আইনি বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনারা জানেন, সেগুলো শুনেছেন। কিন্তু আমার প্রশ্ন, এই যে আরজি কর আন্দোলনের সময় 3 জুনিয়র ডাক্তার তারা একটু মূর্খ হয়ে উঠেছিলেন, তাদের পোস্টিংটা একটু ভুলভাল করে দেওয়া হয়েছে, তাদের যে র্যাঙ্কিং সেই অনুযায়ী করা হয়নি, একটু অন্য প্রসঙ্গ, তবু আমার জানতে ইচ্ছে করে এটা কি আইন মেনে করা হলো, নাকি আবার একটা মামলার জায়গা তৈরি করলো রাজ্য সরকার? কারণ রাজ্য সরকারের তো এই খাতে প্রচুর টাকা আছে, কপিল সিব্বল, মনু সিংভিদের ফিস দেওয়ার মতো প্রচুর টাকা। একের পর এক মামলায় যে রাজ্য সরকার হেরে যাচ্ছে, তার মানে কি এটা নয় যে রাজ্য সরকার আসলে আইন মেনে কোনো কাজ করেনি? মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়, এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন আইন মেনে চলতে হয়, আইনের বাইরে গিয়ে যদি কেউ কিছু করা হয় তাহলে অন্য বার্তা যেতে পারে। কিন্তু আমি জানিয়ে দিই রাজ্য সরকার, নবান্ন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে, আইন না মানার যে নিয়ম এই রাজ্যে তৈরি হয়েছে, আইন ভাঙার যে নীতি সরকার নিয়েছে, একের পর এক মামলায় হারার পর সেই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আলাদা করে সংবাদ মাধ্যমের আর এই নেতিবাচক বার্তা দেওয়ার প্রয়োজন নেই, মানুষের কাছে পৌঁছে গিয়েছে প্রশ্নগুলো। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রায় 26,000 চাকরি বাতিলের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি বলেছিলেন, মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনার নাকি ABCDE পরিকল্পনা ভাবা আছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে এ পরিকল্পনাটা হচ্ছে ওই রিভিউ পিটিশন, আচ্ছা BCDE তো এখনো বাকি,
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো মুখে কুলু পেটেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর পাশে তিনি সাংবাদিক বৈঠকে বসেছিলেন বটে, কিন্তু কোনো কথা বলেননি। সেখানে আশ্চর্যজনক ভাবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব থাকতেই পারে, কিন্তু পুলিশ কর্তা কেন এই শিক্ষা সংক্রান্ত সাংবাদিক বৈঠকে ছিলেন, এ নিয়ে আমার একটা মনে খটকা আছে। সে প্রশ্নে এখন যাচ্ছি না, আপনাদের অবান্তর মনে হতে পারে। আমার তৃতীয় প্রশ্ন, সঠিক সময় রিভিউ পিটিশন পাঠিয়েছি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে আমরা বলেছি কারো যাতে চাকরি না যায়, রিভিউ এর আলোচনার সুযোগ এখনো আসেনি কারণ গরমের ছুটি পড়ে গিয়েছে। কিন্তু আমি তো অন্য কথা জানি। সাধারণত সুপ্রিম কোর্ট কোনো রায় দিলে সেই রায়ের যদি রিভিউ পিটিশন জমা পড়ে, সাধারণভাবে তার 95% খারিজ হয়ে যায়, কোর্ট গ্রহণই করে না। এবং আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে, কিন্তু তা সুপ্রিম কোর্ট এখনো ঘোষণা করেনি। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পরে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ শেষ হলে যখন খুলবে, তখন ঠিক হবে এই রিভিউ পিটিশন আদৌ গ্রহণ করা হবে কি হবে না। এই যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন না যে দুটো পথ খোলা রাখলাম, একটা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিলাম, যেহেতু কোর্ট 31 মের মধ্যে করতে বলেছে আমরা 30 মে করছি, ওদিকে রিভিউ পিটিশনের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। রাজ্যের যে আইনজীবী বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছেন, কারণ তারা আইনটা জানেন যে রিভিউ পিটিশনে না খুব কিছু হওয়ার নেই। সুতরাং এই যে বিজ্ঞপ্তি জারির কথা বলা হচ্ছে সেটাই চূড়ান্ত। এটা মিথ্যাচার করা হয়েছে বলে আমার মনে হয়। আমি প্রশ্ন করছি, আমার মনে হয় মিথ্যাচার কি। এবং এটাও বলে দিচ্ছি, এই যে বিজ্ঞপ্তি জারি, এর পিছনেও একটা রাজনৈতিক ছক আছে, যে ছকে গোটা নিয়োগটাকেই আটকে দেওয়া যেতে পারে। এবং তাতে বলা যাবে আমরা তো চেয়েছিলাম, ওরা মামলা করে হতে দিল না। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া, আমি বলবো আমার পরের প্রশ্নে বলবো, এই নিয়োগ প্রক্রিয়ার যে কথাটা বলা হয়েছে তার মধ্যে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আদৌ নিয়োগ করতে না হয়। আমার চতুর্থ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছেন যাতে নতুন করে যে পরীক্ষা হবে তাতে যাতে এই যাদের চাকরি গিয়েছে তারা যাতে পরীক্ষায় বসতে পারেন, তাই তাদের বয়সের ছাড় দেবেন তিনি। তার বলার কোনো দরকার ছিল না, সুপ্রিম কোর্টই এরকম সব বলে দিয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন যে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার সুবিধা দেওয়া হবে। তার মানে কি, মানে এই চাকরি যাদের চলে গিয়েছে তাদের অভিজ্ঞতা বাবদ কিছু নম্বর দিয়ে দেওয়া হবে, সেই নম্বরের জন্য তারা নতুন যারা চাকরি প্রার্থী তাদের থেকে এগিয়ে থাকবেন। ফলে রাজ্য সরকার যে পাপ করেছিল পাপস্খলন হয়ে যাবে, এবং তৃণমূলের নেতারা যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না, তারা আবার চাকরিটা পেয়ে যাবেন। কিন্তু দেশের যে নিয়ম আইন তাতে বলা হচ্ছে কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির জন্য যদি কারো চাকরি যায়, তবে তিনি যে সময়টা চাকরি করেছিলেন সেটার অভিজ্ঞতা আইনি নয়, সেটাকে আইনি অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয় না। কেন বললেন কথা? একটাই কারণ, যে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, দিদিমণির সেই ভাইরা যাতে মার না খান এই ভোটের আগে, তাদের যদি মার খেতে না হয় তার ব্যবস্থা করে রাখা হয়েছে। কিন্তু আমি বলে রাখছি, এই সুযোগ চাকরিহারারা পাবেন না। এ নিয়ে আবার মামলা হবে, জটিলতা বাড়বে, তাতে পিছিয়ে যাবে। আবার বলা হবে আমি তো চেয়েছিলাম, ওরা মামলা করে হতে দিল না। এই যে হতে দিল না, এটা মানে একটা মঞ্চের মতো হয়ে আছে। ডিএর ক্ষেত্রে ওরকম একটা ছক চলছে, এই গ্রুপ ডি গ্রুপ সি এদেরকে যে ভাতা দেওয়া হবে তাতেও একই ছক আছে। আমার পঞ্চম প্রশ্ন, বলা হয়েছে অনলাইনে যারা আবেদন করবেন তারা 14 জুলাই পর্যন্ত সময় পাবেন। আমার একটা মনে প্রশ্ন জাগছে, জানেন আমি ঘেটে ঘুটে দেখলাম সুপ্রিম কোর্টের যে ছুটি, গরমের ছুটি, সেটা শেষ হচ্ছে 13 জুলাই, আর 14 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কারা আবেদন করবেন? এই যে চাকরি যাদের গিয়েছিল তারা, প্লাস আরো 20,000 নিয়োগ একসাথে হবে। মানে 14 জুলাই যাতে একটা মামলা হওয়ার সুযোগ থাকে, যাতে আটকে যায়, যাতে বলা যায় আমি তো চেয়েছিলাম, ওরা হতে দিল না। মানে এটা জাস্ট মাথায় এলো বলে প্রশ্নটা করছি, কিন্তু আসল যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমার কি মনে হচ্ছে জানেন তো, রাজ্য সরকারকে সময় কিনতে চাইছে।
এই যে আদালতে গিয়ে বলেছে আমাদের এই শিক্ষকদের অভাব আছে, স্কুলে ঘন্টা বাজাবার লোক নেই, তাই আপাতত ডিসেম্বর পর্যন্ত এরা স্কুলে যাবে, মাইনে দেবে। মনে রাখতে হবে 26 সালের ভোটের ঘোষণা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন কমিশনের করে দেওয়ার কথা। সেটা যদি হয় তখন বলা হবে যে এখন তো নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, এর মধ্যে কোনো নিয়োগ করা যাবে না, কিছু করা যাবে না, অতএব ডিসেম্বর মাসটা চলে গেল, এরপর ভোটের সময় কিছু করা যায় না, ভোট শেষ হলো, তারপরে কি হবে? নতুন সরকার, সে যেই হোক, দিদি যদি ফেরত আসেন দিদির সরকার বা অন্য কেউ এলে তাদের ঘাড়ে পুরোটা যাবে। একদম পরিকল্পনা করা আছে। আমি তো চেয়েছিলাম, ওটা হতে দিল না। ষষ্ঠ প্রশ্ন, দিদিমণি তার সাংবাদিক বৈঠকে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা সবটাই রেডি করে রাখছি, যদি রিভিউয়ে বলে পরীক্ষা দিতে হবে না, লিস্ট বাতিল করা হলো না, তখন সুপ্রিম কোর্টের কথা শুনবো। লিস্ট বাতিল করা হলো না মানে লিস্ট তো বাতিল হয়ে গেছে। রিভিউ পিটিশনে কি এই লিস্ট বাতিল হয়ে গেছে এবং রাজ্য সরকার সেটা মেনেও নিয়েছে, লিস্ট বাতিল হয়েছে, এবার তার মধ্যে একটু আধটু এই সুযোগ দেওয়া হোক। সেটা একবার গেছে, একবার বলা হয়েছে ডিসেম্বর পর্যন্ত মাইনে দেওয়া হবে যাবে শিক্ষকদের। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করতে হবে, 31 মের মধ্যে বিজ্ঞপ্তি জারি না করলে কোর্ট বলবে নির্দেশ মানলো না, তাই বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলবে। এইবার আমি সেই চিঠিটা আপনাদের দেখাই, যে চিঠির কথা বলছি, সেই চিঠিটা দেখলে আপনারা ভাববেন যে মনে মনে এই ছিল। যেদিন সুপ্রিম কোর্টের রায়টা বেরোলো 3 এপ্রিল, ওই দিনই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, আপনারা স্ক্রিনে দেখুন, এই চিঠিটা স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছিল। তাতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বাতিল হয়ে গেছে 26,000, প্রায় 26,000 পদ, তার জন্য নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করা হোক। আমি আইনজ্ঞদের থেকে জেনেছি এই চিঠিটা দেখিয়েই সুপ্রিম কোর্টের রাজ্য সরকার গিয়ে বলে যে এই দেখুন আমরা নতুন নিয়োগের প্রক্রিয়া আপনাদের কথা মতো শুরু করে দিয়েছি, তো সেটা যতদিন না হচ্ছে ততদিন শিক্ষকদের বেতন দেওয়া হোক। এখন যে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে তার অনেক আগেই রাজ্য সরকার চিঠি দিয়ে দফতরকে জানিয়ে দিয়েছিল যে তোমরা প্রক্রিয়া শুরু করে দাও। মুখ্যমন্ত্রী শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা করলেন, একটা চিঠি, সেই চিঠিটা দেখিয়ে সুপ্রিম কোর্টকে বলা হলো যে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছি। আবার সেই চিঠিটা আবার শুরু হয়ে গেল, অথচ বলা হচ্ছে যে আমরা রিভিউ পিটিশন করেছি, আমরা চাই না কারো চাকরি যাক, আমরা নতুন নিয়োগটা বাধ্য হয়ে করছি। কেন কেন এই ভাওতা দেওয়া? ওরা সমালোচনা করা যাবে না, এই প্রশ্ন করছি, এটা কি ভাওতা দেওয়া? যদিও এই যে চিঠিটা, এই চিঠি যেদিন স্কুল শিক্ষা দপ্তর, আরো একবার চিঠিটা দেখুন, তার চিঠির তারিখটা দেখুন, এই চিঠিটা শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর এসএসসি কে পাঠানোর পরেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বলা হয় ABCDE পরিকল্পনা করা আছে। তার আগেই যদি নতুন নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়ে থাকে চিঠির মাধ্যমে, তাহলে কেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আমার সপ্তম প্রশ্ন, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন মোট 24,203 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি হবে, তার সঙ্গে আরো 20,000। এবার আমার প্রশ্ন, যে রাজ্য সরকার নিজে স্বীকার করছে, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন 24,203 শূন্য পদ, তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কি করে প্রায় 26,000 পদে নিয়োগ করেছিল? 2,000 পদে যে অতিরিক্ত নিয়োগ, এটাই তো নিয়ম ভেঙে, এটাও তো একটা বড় নিয়ম ভাঙা। তাহলে এই নিয়ম ভাঙার দায় কার? শূন্য পদের থেকে বেশি নিয়োগ কোথাও কখনো শুনেছেন? কম হয় যে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে। অষ্টম প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছেন সরকার আরো 20,000 শূন্য পদের নিয়োগ করবে। আমি যেটা বললাম সেটা এতদিন কেন হয়নি? তো কোনো আটকে ছিল না কিছু, এখন ভোটের মুখে এই নিয়োগ কেন, এই প্রশ্ন বিরোধীরা তুলছে। কিন্তু এর ফলে তো চাকরিহারারা নতুন সমস্যায় পড়ে যাবেন। এই যে একসাথে নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষা, পুরনোরা ডিসেম্বর পর্যন্ত রোজ স্কুলে যাবেন, বেতন পাওয়া যাবে, তারা সারাদিন তারা স্কুল করে আসবেন, এসে পড়াশোনা করবেন, তারপর তারা পরীক্ষায় বসবেন নতুনদের সঙ্গে। এই প্রশ্ন না
মুখ্যমন্ত্রী হয়তো তার ফেসবুকে যে পোস্ট করেছেন তাতে আবার লিখে দিয়েছেন, সাধারণত লেখেন না, কি কি বলেছেন উনি লেখা আছে প্লাস ছবি আছে প্লাস ভিডিও আছে সাংবাদিক বৈঠকে, তার তলায় অসংখ্য কমেন্ট। আমি জানি ব্যস্ত মুখ্যমন্ত্রী, ব্যস্ত মুখ্য সচিবদের, শিক্ষামন্ত্রীর পক্ষে এই কমেন্ট পড়া সম্ভব নয়। আমার অনেক সময় আমি কাল কমেন্টগুলো পড়ছিলাম, আপনারাও পড়তে পারেন, চোখে জল চলে আসবে। চাকরিহারারা প্রশ্ন তুলছেন আমরা নতুনদের সঙ্গে কি করে পারবো, আমরা তো লেখাপড়া থেকে এই এতগুলো বছর চাকরি করার জন্য সেভাবে যুক্ত নই, এখন স্কুলে সারাদিন ক্লাস নিয়ে এসে আবার প্রিপারেশন নেওয়া, সাংসারিক কাজকর্ম করে নিয়ে, তাহলে আমরা নতুনদের সঙ্গে পারবো কি করে। এবং আরো একটা বড় কথা, মুখ্যমন্ত্রী কাল বললেন না কেন, রাজ্য সরকারের একটি মামলা চলছে, 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। সেই মামলার যতদিন না সমাধান হচ্ছে ততদিন রাজ্য সরকার কোনো নিয়োগ করতে পারবে না। মুখ্যমন্ত্রী কালকে যে 20,000 নতুন পদের কথা বলেছেন, সেই পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা জানি না, হলে তাতে নিয়োগ করা সম্ভব নয়। যে প্রায় 26,000, মানে এখন বলা হচ্ছে 24,203 শূন্য পদ, তাতে অসুবিধা নেই, সেটা পুরনো নিয়োগ বাতিল হয়েছে, সেখানে নিয়োগ করা যাবে। কিন্তু নতুন করে কাউকে চাকরির জন্য যদি শূন্য পদ তৈরি করা হয়, তাহলে ওবিসিরা আবেদন করবেন কি করে? 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বেআইনি ভাবে দেওয়া হয়েছে। এই রাজ্যে যে আইন ভাঙার নীতি, সেই আইন ভাঙার নীতিতে দেওয়া হয়েছে, এবং কোর্টের দাবড়ানিকে এখন সেই যে তালিকা নতুন করে সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার, তাতে বদল আনা হচ্ছে। এই গোটা পদ্ধতিটা, গোটা প্রসেসটা না মেটা পর্যন্ত নতুন পদে নিয়োগ সম্ভব নয়। নতুন মামলা আবার বলা যাবে আমরা তো চেয়েছিলাম, ওরা হতে দিল না। আমার আরো অনেক প্রশ্ন আছে জানেন, তার আগে আমি এই মুখ্যমন্ত্রীর ইয়ের তলায়, মানে পোস্টের তলায় প্রচুর প্রশ্ন জমা পড়েছে, সেগুলো থেকে কয়েকটা বাছাই, প্রথম দিকের, পরের দিকে যেতে পারিনি। আজিবুর রহমান লিখছেন, আপনি মিথ্যাবাদী, চোরদের আপনি সরাসরি অন্য চাকরি দিবেন আর যোগ্যদের এক্সাম দিতে হবে, নির্লজ্জতার সীমা পার করে ফেলেছেন আপনি। রাকেশ শেখ তিনি লিখেছেন, নতুন কেস করব আমরা। রাকেশ শেখ আরো একটা কথা লিখেছেন, একটা চাকরি রাখতে পারছে না আবার 1 লাখ দেবে। ঋতিকা নন্দী বলে এক মেয়ে, সেটা সরাসরি কতগুলো কথা লিখেছে, শোনাতেই হবে আপনাদের, যারা আপনারা পড়েননি। আপনার ন্যূনতম লজ্জা করে না? বিহার প্রতি বছর লক্ষ লক্ষ নিয়োগ করছে, আর আপনি আজ 7 বছর পর 2022 প্রাথমিক টেট নিয়ে তার রেজাল্ট বের করে ইন্টারভিউ নোটিশ না দিয়ে নির্লজ্জের মতো নাচ গান করে বেড়াচ্ছেন। রাগী ইমোজি। শিক্ষিত প্রজন্ম কিভাবে তৈরি হবে? আমি একজন মেয়ে হয়ে বলছি, আপনি রাজ্যের লজ্জা, আপনার রাজ্যে কেউ সুরক্ষিত নেই, প্রতিটি বেকারের চোখের জল আপনাদের সকলকে ভোগ করতেই হবে। হাসিবুর রহমান লিখছেন, অপারেশন 2026 অযোগ্যদের রক্ষা করার জন্য অপশনের ঝর্ণা বইয়ে দিলেন, আর এইদিকে বছরের পর বছর নিয়োগ নেই। আর কত পড়বো? একজন লিখেছেন, হিসেব করে দিয়েছেন, লিটন মন্ডল, সুচিন্তিত সুশিক্ষিত সমাজ আপনাকে রাস্তায় টেনে নামাবে। আমার বাড়ির 4টে ভোট, শপথ নিলাম যতদিন বেঁচে থাকবো তোলামূলকে কোনোদিন ভোট দেব না, সেই সাথে আমার আত্মীয়দের বলবো যেন ভোট না দেন। সেই সঙ্গে হিসাব করে বলেছেন যে 11,40,000 ভোট আপনার দলের নিশ্চিত কমবে। মঞ্জের ইসলাম খুব ধর্মপ্রাণ মুসলমান, বোঝা যাচ্ছে তার কমেন্ট দেখে। তিনি লিখছেন, যারা ঘুষ দিয়ে চাকরিটা কিনলো সেই ধনী বাড়ির ছেলেরা, তাদের বাঁচানোর জন্যই যোগ্যদের, যারা 80% গরিব ঘরের ছেলে মেয়ে, তাদের বলি দিলেন। সর্বশক্তিমান ঈশ্বর যদি এর বিচার না করেন, তাহলে আমি ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে নাস্তিক হব। এরপর তো হাহাকারের কমেন্ট পড়তে পড়তে চোখে জল চলে আসবে। আসফিয়ার রহমান লিখেছেন, আমার তো মনে হয় এসব পরীক্ষা লোক দেখানো, সামনে 2026-এ ভোট আছে, তো ভোট নেওয়ার জন্য সব বিজ্ঞপ্তি দিচ্ছে। সরকার যদি সত্যি ইচ্ছা থাকতো, তাহলে মাদ্রাসার সার্ভিস কমিশনে 2023 সালে পরীক্ষা হয়েছে, আজও পর্যন্ত জয়েন হয়নি, এগুলো মানুষকে ললিপপ দেওয়ার মতো। মোহাম্মদ আজিবুর রহমান লিখেছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক আপনারও বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। দিদি, আপনি যাদের মুখ্যমন্ত্রী হিসেবে দুধেল গাই বলেন, তারাও কিভাবে ক্ষিপ্ত হয়েছে আমি এটাই দেখলাম।
শুধু তো স্কুল সার্ভিস কমিশন না, মাদ্রা কমিশনও একই রকম। সামনে টেটের মামলার এখনো রায় বেরোয়নি প্রাথমিকে, সব মেলালে প্রায় 58 থেকে 60,000 চাকরি চলে যেতে পারে, 35,000 যাবেই, এরকমই শোনা যাচ্ছে। এসবের মধ্যেই আমার নবম প্রশ্ন, সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের চাকরি বাতিল করে তাদের থেকে বেতন 12% সুদসহ ফেরত নিতে হবে। এই কাজটা সুপ্রিম কোর্ট বলেছিল 31শে মের মধ্যে যে দুটো কাজ সমান্তরালভাবে করতে হবে, একদিকে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, আর দ্বিতীয়ত যারা মানে দুর্নীতি করে চাকরি পেয়েছে ট্রেন্টেড যারা, তাদের থেকে টাকা আদায় করতে হবে, বেতনের টাকা। কিভাবে টাকা আদায় হয় আমি কথা বলে সরকারি কর্তাদের কাছে যে জানলাম, তারা হিসেব স্কুল থেকে নেবে, স্কুল থেকে নিয়ে চেকের মাধ্যমে স্কুলকে সেটা জমা দেবে, এটা যাবে হচ্ছে জেলা শিক্ষা দপ্তরে, সেখান থেকে সেই টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের ঘরে ঢুকবে, এটা হচ্ছে নিয়ম। আর কেউ যদি টাকা না দেয় তার বিরুদ্ধে সরকার মানে স্কুল শিক্ষা দপ্তর বা জেলার স্কুল শিক্ষা দপ্তর যারা থাকবে তারা মামলা করতে পারবে, মামলা করে গ্রেফতার করা যাবে, তাদের সম্পত্তি ক্রোক করে টাকা নেওয়া যাবে। এর কোনো উদ্যোগ নেই কেন? 31শে মের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল, কিন্তু এই যে টাকা ফেরত এর জবাবটা রাজ্য কি দেবে সুপ্রিম কোর্টে? আমার একটা প্রশ্ন, আমার এই সাংবাদিক বৈঠক দেখার সময় থেকেই আমার মাথার মধ্যে এটা ঘুরছে, উত্তর পাবো না জানি, তবু দশম প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছেন অনেকে শিক্ষা বিভাগে কাজ করছেন অথচ চাকরি বাতিল হয়েছে, তারা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন, আরো 3-4টি বিভাগে আবেদনের সুযোগ দেব। কিন্তু সেটা কি করা যায়? যাদের কোনো দুর্নীতির জন্য সরাসরি বেতন সুদ সহ ফেরত নেওয়া হচ্ছে তাদেরকে নিয়োগ করা যায়। আচ্ছা, নিয়োগ করা গেল, রাজ্য সরকার কোনো আইনের ফাঁক বের করে নিয়োগ করলো, কিন্তু তাদের তো পরীক্ষায় বসতে হবে, কিন্তু পরীক্ষা তো এখন নেওয়া যাবে না। ওই যে বললাম ওবিসি মামলা চলছে, তার মানে এই অযোগ্যদেরও কিন্তু একটা প্রহসন তৈরি করা হলো তাদের সামনে, একটা বড় ভাওতা দেওয়া হলো, তাদের অন্য বিভাগে নিয়ে নেওয়া হবে। এই যে বলা হচ্ছে যারা চাকরি হারিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে চাকরিতে নিয়োগ করাবে, নিয়োগ কি করে করবে? তাদের পরীক্ষায় পাশ করে তবে তো তাদের যেতে হবে। আগের বার তারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এবারও কি সেই সুযোগটা করে দেওয়া হবে? তা তো সম্ভব নয়, তাহলে তো আবার মামলা হবে, আবার বলার সুযোগ হবে। আমি তো চেয়েছিলাম, ওরা হতে দিল না। আমি বলে দিচ্ছি 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান স্লোগান হবে গামলা গামলা মামলা করে ওরা হামলা করে দিল। আমি রাজ্যের অনেক কিছু চেয়েছিলাম, সবার চাকরি চেয়েছিলাম, কারো চাকরি যাক চাইনি, কিন্তু মামলা করে হামলা করে দিল। মিলিয়ে মিলিয়ে কথা বলেন, কিন্তু সত্যিই কি মামলাগুলো এমনি এমনি হয়েছে? বেআইনি কাজ হয়েছে বলেই তো আমার এই প্রশ্নটা রইলো। আরো অনেক প্রশ্ন আছে, তবে আর নয়। আমার যে মনে হচ্ছে এই সরকার আসলে সময় কিনতে চাইছে। আমি আগেই বলেছি তারা সময় কিনে 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 2026-এর ভোটটা পার করে দিতে চাইছে। যারা চাকরি বিক্রি করেছিলেন তাদের যাতে মার খেতে না হয়, যাতে ভোট চাইতে গিয়ে শুনতে না হয় যে রাজ্য সরকারের একটা চেষ্টা চলছে, রিভিউ পিটিশন জমা পড়েছে, আরো কিছু হবে, এইসব করা হচ্ছে, হয়ে যাবে, সব হয়ে যাবে, এইটা করে ভোটটা ভালো করতে, ভোটটা কাটিয়ে দিন, ভোটটা তারপর দেখা যাবে। কারণ আগামী বছর জুন মাস পর্যন্ত কিন্তু কিছু করা যাবে না। ঠিক 1 বছর আপাতত মুখ্যমন্ত্রীর যা ঘোষণা তাতে সবাইকে আগামী 1 বছর বুড়ো আঙুল চুষতে হবে, ললিপপও নয়। আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আপনাদের একটা গান শোনাবো, এই গানটা এই সময়ের জন্য খুব ভালো। আপনারা মুখ্যমন্ত্রীর গলায় শুনুন কবি নজরুল ইসলামের লেখা আমার যাবার সময় হলো, দাও বিদায়।